নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন। ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক ইরান। ওয়েস্ট বেঙ্গল, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জারি হলো হাই অ্যালার্ট। সপ্তাহ জুড়ে ভাসবে কোন কোন জেলা, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ঝাড়গ্রাম, মাদক দ্রব্যের অপব্যবহার রুখতে ঝাড়গ্রাম শহরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ওয়েস্ট বেঙ্গল, 12 ঘন্টা পর খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার, স্বস্তি ঝাড়খণ্ডে। গোপীবল্লভপুর 1 নম্বর, স্কুল পড়ুয়া ও পুলিশ কর্মীদের পদযাত্রার মাধ্যমে গোপীবল্লভপুর বাজারে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল পুলিশ প্রশাসন। প্রথম ভারতীয় নভশ্চর হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন শুভাংশু। সকাল থেকে শুরু পুজো, দুপুরে রাশিতে টান, রথযাত্রার উৎসবে সামিল হবে সৈকত নগরী। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, গ্রেপ্তার নৌসেনার ক্লার্ক। বঙ্কিমের জন্মবার্ষিকীতে সাহিত্য সম্রাটের বাসভবনে গেলেন দেবী চৌধুরানী ও ভবানী পাঠক। দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু। সংসদ নয়, সংবিধান নয়, আমার কাছে সর্বোচ্চ, বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি B.R. গাভাই। একরাই একটি কলেজে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দম্পতির, চাঞ্চল্য কুলপিতে। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল যাত্রীবাহী বাস, মৃত 2। মেক্সিকোতে বন্দুকবাজের তাণ্ডবে হত 12 জন, জখম 20। সড়কপথে দীঘায় মুখ্যমন্ত্রী, কাঁথিতে জনস্রোত। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। বঙ্কিমের জন্মবার্ষিকীতে সাহিত্য সম্রাটের বাসভবনে গেলেন দেবী চৌধুরানী ও ভবানী পাঠক। বারাকপুর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানী, সেই উপন্যাসকে অবলম্বন করে নির্মিত হচ্ছে সিনেমা। মুখ্য চরিত্রে অর্থাৎ দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। চলতি বছরেই পুজোয় মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর আজ বৃহস্পতিবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বিশেষ চমক দিল দেবী চৌধুরানীর। কলা কুশলীরা এদিন উত্তর 24 পরগনার নৈহাটিতে সাহিত্য সম্রাটের বাসভবনে গিয়েছিলেন। অভিনেতা প্রসেনজিৎ, অভিনেত্রী শ্রাবন্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে সাহিত্য সম্রাটের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রসেনজিৎ ও শ্রাবন্তীরা। দেখা করেন বঙ্কিম বিশেষজ্ঞ ডক্টর রতনচন্দ্র দের সঙ্গে। সাহিত্য সম্রাটের লেখা আনন্দমঠ উপন্যাসের প্রথম সংস্করণের পাণ্ডুলিপি ঘেঁটে দেখেন প্রসেনজিৎ। সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের উপন্যাস দেবী চৌধুরানীর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ভবানী পাঠক, সেই চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। এদিন সেই বিষয়ে প্রসেনজিৎ বলেন, বঙ্কিমবাবু অদ্ভুতভাবে ঐতিহাসিক চরিত্রগুলিকে সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে দিয়েছেন, যা অকল্পনীয়। তার লেখা এই রকম একটি ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে যুক্ত হয়ে অভিনেতা ও বাঙালি হিসেবে আমি আপ্লুত। তবে এদিন শুধুই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি নয়, নৈহাটিতে বড় মায়ের মন্দিরে গিয়েছে দেবী চৌধুরানীর স্টারকাস্ট। পরবর্তী খবরে আসবো। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, গ্রেপ্তার নৌসেনার ক্লার্ক। জয়পুর, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। তার নাম বিশাল যাদব। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই হরিয়ানার বাসিন্দা, ডিরেক্টরেট অফ ডক ইয়ার্ডে আপার ডিভিশন ক্লার্কের পদে কর্মরত ছিল। দিল্লিতে ভারতীয় নৌসেনা সদর দপ্তরে ছিল তার পোস্টিং। আর সেই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লির নৌসেনার দপ্তর থেকে কী গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করছে ধৃত বিশাল, সেই বিষয়ে খতিয়ে দেখতে গিয়েই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের সূত্রের খবর। বিশাল ভারতীয় নৌসেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে এক মহিলাকে। ধৃত বিশালের ফোন থেকেই তেমন তথ্য পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জেনেছেন ওই মহিলা পাকিস্তানি ও বিশাল তাকে সমস্ত তথ্য তুলে দিত টাকার বিনিময়ে। এমনকি অপারেশন সিন্দুরের সময়েও ভারতীয় সেনার সংক্রান্ত বেশ কিছু তথ্য পাকিস্তানে পাচার করেছে বিশাল। এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, ব্লগার জ্যোতি মালহোত্রা কাণ্ডের পর রাজস্থানের CID বিভাগের গোয়েন্দারা সর্বত্র নজরদারি বাড়িয়েছেন। তখন ওই বিশাল যাদব নামের ওই ব্যক্তি সন্ধান পাওয়া যায়, যে কিনা পাকিস্তানে থাকা এক মহিলার সঙ্গে লাগাতার যোগাযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। ওই মহিলার নাম প্রিয়া শর্মা। তিনি বিশালের থেকে অর্থের বিনিময়ে ভারতীয় সেনা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, বিশালের অনলাইনে গেম খেলার নেশা রয়েছে। সেই নেশার কারণেই প্রচুর টাকার আর্থিক ক্ষতি হয় তার। দেনার মুখে পড়েছে তখনই ওই প্রিয়া শর্মা নামের পাকিস্তানি মহিলার সঙ্গে অনলাইনে পরিচয় হয় বিশালের। টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচারের প্রস্তাবে রাজি হয় বিশাল। তারপর থেকেই এই কাজ করছে সে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 2 রকমভাবেই তার কাছে টাকা আসত বলে সন্দেহ করেছেন তদন্তকারীরা। বিশালের ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছে, তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই শুরু পুজো, দুপুরে রাশিতে টান, রথযাত্রার উৎসবে সামিল হবে সৈকত নগরী। দীঘা, রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার দুপুর 1:30টা নাগাদ দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। আগামীকাল শুক্রবার রথ কোন পথে এগোবে, কীভাবে ভিড় নিয়ন্ত্রণ হবে তা নিয়ে একটি বৈঠকেও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও রাজ্য পুলিশের DG রাজীব কুমার, ইসকনের রাধারমন দাসও। রথের প্রস্তুতি বৈঠকের পর চারিদিক ঘুরে সমস্ত ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দীঘা জগন্নাথ মন্দির থেকে নিম কাঠে প্রভুর মূর্তি রথে তোলা হবে, আর পাথরের মূর্তি মন্দিরেই থাকবে। পাশাপাশি তিনি জানান, জগন্নাথ মন্দিরে প্রায় 1 লক্ষ মানুষ ঢুকতে পারবেন। রাত থেকেই মন্দিরের সামনে রথ লাগিয়ে দেওয়া হবে।
শুক্রবার সকাল 9টা থেকে পুরোহিতরা পুজো পাঠ করবেন। 9:30টার পর রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে তোলা হবে। 9:30 থেকেই রথ দর্শন করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, আমরা 2টো নাগাদ এখানে আসবো। 2টা থেকে 2:30টা পর্যন্ত আরতি হবে। ঠিক 2:30টায় রথযাত্রা শুরু হবে, কিন্তু রাস্তার উপর লোকজন থাকবেন না, ব্যারিকেডের মধ্যে তারা থাকবেন। রথ যেতে যেতে মাঝে থামবে, কারণ মন্দির থেকে মাসির বাড়ি দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। ব্যারিকেডের সঙ্গে রশি ছোঁয়ানো থাকবে। রথযাত্রার পুণ্যতিথিতে মাসির বাড়ি পর্যন্ত রথ যাবে, উল্টো রথে আবার মাসির বাড়ি থেকে রথ মন্দিরে আসবে। গোটা রথযাত্রার প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ভারতীয় নভশ্চর হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন শুভাংশু। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে খবরে, প্রথম ভারতীয় নভশ্চর হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন শুভাংশু। ফ্লোরিডা, 26শে জুন। 41 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন, সঙ্গে করলেন রেকর্ডও। প্রথম কোনো ভারতীয় নভশ্চর হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন শুভাংশু শুক্লা। গতকাল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বেলা 12টা 1 মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। সঙ্গে রয়েছেন নাসার মিশন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাউজ উজানানস্কি ও হাঙ্গেরির টিবর কাপু। আজ বৃহস্পতিবার বিকেলে 4টে নাগাদ ডকিং প্রক্রিয়া শুরু হয়। সেই প্রক্রিয়ার পরেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এ পৌঁছান শুভাংশুরা। এখন সেখানেই আগামী 14 দিন থাকবেন তারা, করবেন 60 ধরনের পরীক্ষা নিরীক্ষা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ডকিংয়ের পূর্বে বিশেষ বার্তা দিয়েছিলেন ভারতীয় নভশ্চর। এদিন সকালে শুভাংশু বলেছিলেন, আমি এখনও জিরো গ্র্যাভিটির সঙ্গে অভ্যস্ত হচ্ছি। ঠিক যেমন একটি শিশু হাঁটতে শেখে, সেইভাবেই শিখছি কীভাবে চলাফেরা করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। তবে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি, অনেক ঘুমাচ্ছি। আগামী গগনযান অভিযানের জন্য বড় পদক্ষেপ। ভারতের তিরঙ্গা আমায় মনে করিয়ে দিচ্ছে যে আপনারা সকলে আমার সঙ্গে রয়েছেন। আগামী 14 দিন আমার লক্ষ্য গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করা এবং অভিজ্ঞতা সংগ্রহ করা। দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নয়াদিল্লি, কীভাবে দুর্ঘটনা ঘটেছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ও 88 ড্রিমলাইনারের নাশকতা, টেকনিক্যাল ফল্ট, পাইলটদের গাফিলাতি, পাখির ধাক্কা, আসল কারণ কী, যার জন্য চলে গেল এতজনের প্রাণ? সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ব্ল্যাক বক্স থেকেই, যা উদ্ধার করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয় সেটি থেকে সমস্ত তথ্য ডাউনলোড করা হয়েছে বা তোলা সম্ভব হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে থাকা এআইবি সেই কাজ করছে। সেই তথ্য থেকেই সবটা পরিষ্কার হয়ে যাবে জলের মতো অনুমান তদন্তকারীদের। অর্থাৎ জানা যাবে এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার প্রকৃত কারণ। গত 12 জুন সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে টেক অফের অল্প সময়ের মধ্যে আহমেদাবাদের মেঘানীনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ও 88 ড্রিমলাইনার। বিমানটি আহমেদাবাদ থেকে ব্রিটেনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে সেটি। মৃত্যু হয় বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনের। মেঘানীনগরে যেখানে বিমানটি ভেঙে পড়েছিল সেই বিজে মেডিকেল হোস্টেলেও মৃত্যু হয় অনেকের। এই বিমান দুর্ঘটনায় 24 ঘন্টার মধ্যে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে উদ্ধার হয় এফডিআর। 4 দিন পর উদ্ধার হয় সিভিআর। এই সিভিআর ও এফডিআর হল ব্ল্যাক বক্সের মূলত দুটি অংশ, একটি ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর এবং অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর। পাইলটদের কথাবার্তার পাশাপাশি উড়ান সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে এটি থেকে। এগরায় একটি কলেজে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসো খবরে। এগরা, 7 সকালে কলেজ খোলার আগেই অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের এগরায়। আজ বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এগরার সারদা শশীভূষণ কলেজে। ওই কলেজের সায়েন্স বিল্ডিংয়ে আচমকাই আগুন লেগে যায়। কেমিস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 2টি ইঞ্জিন, আসে পুলিশও। দীর্ঘক্ষণ ধরেই দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কেমিস্ট্রি ল্যাবের বহু মূল্যবান যন্ত্রপাতি ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এই আগুনের জেরে পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কলেজের গোটা সায়েন্স বিল্ডিংয়ের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে কী থেকে আগুন লাগে সেটাই জানার চেষ্টা করছে দমকল। নিরাপত্তার কথা মাথাতে রেখেই কলেজ কর্তৃপক্ষ সায়েন্স বিল্ডিংটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল যাত্রীবাহী বাস, মৃত 2। দেরাদুন, বদ্রীনাথ যাওয়ার পথে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে 2 জনের। মোট 20 জন যাত্রী ছিলেন ওই বাসটিতে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। ইতিমধ্যে 8 জনকে উদ্ধার করা গিয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধারের পর যখন বাস যাত্রীদের ভর্তি করা হচ্ছে স্থানীয় হাসপাতালে। সূত্রের খবর, পাহাড়ি রাস্তা দিয়ে বদ্রীনাথ যাওয়ার পথেই কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই বাসের চালক। তারপরেই সোজা নদীতে পড়ে যায় বাসটি। জানা গিয়েছে নদীতে পড়ে যেতে দেখে ওই বাস থেকেই ঝাঁপ দেন কয়েকজন যাত্রী। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে ওই বাসে গুজরাট ও রাজস্থান থেকে আসা পুণ্যার্থীরা ছিলেন, যারা চারধাম যাত্রা করছিলেন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মেক্সিকোতে বন্দুকবাজের তাণ্ডবে হত 12, জখম 20 জন। মেক্সিকো সিটি, 26শে জুন। মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের তাণ্ডব মুহূর্তে আনন্দের উৎসব বিষাদে পরিণত হয়ে গেল। জানা গিয়েছে গুয়ানাজুয়াতোর
ইরাপুয়াতো শহরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। গতকাল বুধবার স্থানীয় সময় রাতেই শুরু হয় সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই নাচা গানা চলছিল, হই হুল্লোড় করছিলেন সকলেই, ছিল ব্যাপক ভিড়। আর সেই ভিড়েই এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ, যার ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 12 জনের, জখম 20। বন্দুকবাজের গুলি চালানোর পরই হুড়োহুড়ি লেগে যায়, ভয়ে চিৎকার করতে থাকেন অনেকে। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বন্দুকবাজের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, তবে অভিযুক্ত বন্দুকবাজকে পাকড়াও করতে পারেনি তারা। গোটা বিষয়টির তীব্র নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোরিয়া শেইনবাউম। তিনি জানিয়েছেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, তদন্ত শুরু হয়েছে, কড়া শাস্তি পাবে অভিযুক্ত। বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সংসদ নয়, সংবিধানই আমার কাছে সর্বোচ্চ, বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। নয়াদিল্লি, আমার কাছে সংবিধান সর্বোচ্চ, সংসদ নয়, এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই, যার ফলে সুপ্রিম কোর্ট বনাম কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব আরও প্রকট হলো বলেই মনে করছেন অনেকে। কারণ সুপ্রিম কোর্টের একাধিক রায় নিয়ে মাঝে মধ্যেই উষ্মা প্রকাশ করতে দেখা যায় কেন্দ্রীয় শাসক দলের সাংসদদের। এমনকি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছুদিন আগেই তোপ দাগেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপালের মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে রায়ে বলা হয়, রাজ্যপালের কাছ থেকে বিবেচনার জন্য আসা কোনো বিল নিয়ে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে রাষ্ট্রপতিকে। যদিও রাষ্ট্রপতির জন্য এইভাবে সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে বিচার বিভাগের বিরুদ্ধে মুখ খোলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেছিলেন, রাষ্ট্রপতিকে আদালত নির্দেশ দেয়, এমন পরিস্থিতি কাম্য নয়। সংবিধানের 142 অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতা দিয়েছে। বিচার বিভাগের হাতে থাকা সেই ক্ষমতাই এখন গণতান্ত্রিক শক্তিগুলির বিরুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হয়ে পড়েছে। ভারতীয় গণতন্ত্র এমন জায়গায় যেতে পারে না যেখানে বিচারপতিরাই আইন তৈরি করেন, কার্যনির্বাহী দায়িত্ব পালন করেন এবং সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করেন। তার কাছে সংসদই বেশি গুরুত্বপূর্ণ, যদিও সংসদের থেকেও সংবিধান সবার উপরে, এমনটাই মনে করেন দেশের প্রধান বিচারপতি। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, অনেকেই বলেন এবং বিশ্বাস করেন যে সংসদই সর্বোচ্চ, কিন্তু আমার কাছে ভারতের সংবিধান সর্বোচ্চ স্থানে রয়েছে। গণতন্ত্রের 3টি শাখা সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়। পাশাপাশি তিনি বিচারপতিদের পরামর্শ দিতে গিয়ে বলেন, একজন বিচারপতির সর্বদা মাথায় রাখা উচিত, আমাদের একটা কর্তব্য রয়েছে। আমরা নাগরিকদের অধিকার, সাংবিধানিক মূল্যবোধ এবং আদর্শের রক্ষাকর্তা। আমাদের হাতে শুধুমাত্র ক্ষমতা রয়েছে এমনটা নয়, সঙ্গে দেওয়া রয়েছে কর্তব্যও। আমাদের স্বাধীনভাবে ভাবতে হবে, মানুষ কী বলবে তা ভেবে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।